অতীত মনে করা বা চিন্তা ভাবনা করা ভালো, কিন্তু অতীত নিয়ে বেশি পড়ে থাকা মোটেও ভালো না, বেশি চিন্তা করাও কিন্তু মোটেও ভালো না। আপনি অতীত নিয়ে যত চিন্তা ভাবনা করবেন আপনার বর্তমান কিন্তু খুব একটা ভালো লাগবে না, বিরক্ত লাগবে। আর যদি বিশেষ করে বর্তমানে একটু আনহ্যাপি থাকেন, অতীতে ভালো থাকেন, তাহলে কিন্তু বর্তমানটা আপনার কাছে মোটেও ভালো লাগবে না। সেজন্য অতীত নিয়ে বেশি চিন্তা ভাবনা না করাটাই ভালো। অতীতে ভালো মন্দ যাই থাকুক না কেন তা পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আর মানুষ তখনই অতীত নিয়ে টানাটানি করে যখন বর্তমান সহ্য করতে পারে না। সেজন্যই অতীত নিয়ে বেশি না টানাটানি করাই ভালো। আর সেজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা ভালো যেন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ আল্লাহ যেন আমাদের মসৃণ করে এবং ভালো রাখে। আমিন। আসসালামু আলাইকুম, আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটি আমি খুবই সকাল থেকে শুরু করেছি। কয়েকদিন ধরেই কিছু কাজ জমেছিল, সেজন্য সকাল থেকে উঠে কাজ শুরু করে দিয়েছি বিরতিহীনভাবে। 1 ঘন্টা কাজ করলে কিন্তু গুছিয়ে কাজ করলে সব কাজই সহজ মনে হয়, আর দিনের বাকিটা সময় কিন্তু খুব আরাম করে কাটানো যায়। যাই হোক, সকাল থেকে আমি কাজ শুরু করে দিয়েছি এবং আপনাদের সাথে নিয়েই আজকের কাজগুলো করব। সারাদিনে যে ছোট ছোট ভিডিও করেছি তারই ছোট ছোট ক্লিপ নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। সকালবেলা শ্রেষ্ঠ রুম থেকেই ব্লগটা শুরু করেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি শ্রেষ্ঠ রুমে। কয়েকদিনের কিছু শুকনা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে আগে ওয়ার্ডরোবে রেখে দিলাম। তারপর খাটটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিচ্ছি। এখন শ্রেষ্ঠর পড়ার টেবিলটা গুছাচ্ছি, দেখতে পাচ্ছেন। শ্রেষ্ঠকে সবসময় আমি বলি যে পড়া শেষ করে টেবিলটা একটু হালকা পাতলা গুছিয়ে রাখবা, কিন্তু ওটাও সেটা করতে চায় না। কারণ কাজ শেখানো ভালো, জীবনে কখন কোন পরিস্থিতিতে পড়বে সেটা কিন্তু কেউ আমরা আগে থেকে জানি না, একমাত্র আমাদের পালনকর্তাই জানে। সেজন্য আমাদের উচিত কাজ শিখে রাখা। আমি টেবিলটা হালকা পাতলা গুছিয়ে দিচ্ছি। ছোট মানুষ তো এখনো কাজ করতে চায় না। যাই হোক, শ্রেষ্ঠ রুম গুছিয়ে চলে এসেছি ডাইনিং রুমে। ডাইনিং রুমটা একটু ক্লিন করে নেব। সব কাজ আজকে একসাথেই করে ফেলবো, যাতে করে আবার কয়েকদিন কাজ না করতে হয়। কিন্তু তাকে হয়, এগুলো তো প্রতিদিনের কাজ, প্রতিদিনই আমাদের এই কাজগুলো সবসময় করতে হয়। যাই হোক, আমি টেবিলটা একটু মুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টেবিলের অবস্থা, সবকিছু টেবিলের মধ্যেই রয়েছে। একটু গুছিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে মুছে নেব। আর সপ্তাহে একদিন আমি পুরো টেবিলটাই ডিপ ক্লিন করে ফেলি। আর প্রতিদিন 2-1 বার করে মুছে দিই। 2-1 বার বলতে অনেকবারই মোছা। সারাদিনে বেশি কোনো জিনিস মোছামুছি করা হলে তাহলে ডাইনিং টেবিলটাই করা হয়। দেখতে পাচ্ছেন মজুর বোতল রেখে দিয়েছে, সবকিছু, টুপি, তারপরে ঘড়ি, সবকিছু টেবিলের উপরে শ্রেষ্ঠ এনে রেখে দেয়। বারবার কিন্তু ওকে আমি নিষেধ করি যে তুমি তোমার জায়গার মতো রাখো, কিন্তু কিছুতেই রাখে না। আর মাঝে মাঝে কি হয়, একটু আলসামিও লাগে কাজ করতে করতে। সেজন্য দেখা যায় যে ভাবি যে রাত্রে করবো না, সকালবেলা উঠে করব। যাই হোক, দেখতে পাচ্ছি সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে একটা ভিজা ন্যাকড়া নিয়ে পরিষ্কার করি, তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে আমি টেবিলটা ভালো করে মুছে দিই। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার টেবিল মোছা হয়ে গিয়েছে। এখন চলে এসেছে টি টেবিলে। টি টেবিলে দেখছেন খাতা, কলম, পেন্সিল সবই থাকে। তারপরেও খুব বেশি একটা রাখার চেষ্টা করি না, পেপার। আর এই যে দেখতে পাচ্ছেন সুদলটা কিন্তু খুবই একটা কার্যকরী একটা প্রোডাক্ট। আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম। যাদের ঘামাচি, র্যাশ হয় তারা গোসলের পরে সুদলটা ব্যবহার করলে ঘামাচি চলে যায়। আমি শ্রেষ্ঠকে সেই ছোটবেলা থেকেই দেই, আল্লাহর রহমতে পর্যন্ত কখনোই ঘামাচি উঠেনি। আগে আমাদের এখানে পাওয়া যেত, কিন্তু বর্তমানে আমাদের এখানে পাওয়া যায় না। আমি দারাজ থেকে অর্ডার করি।
যাই হোক, আপনারা ট্রাই করবেন। যাদের র্যাশের সমস্যা, ঘামাচির সমস্যা, তাদের এই সুদলটা অবশ্যই ব্যবহার করলে উপকৃত হবেন। আমি উপকার পেয়েছি বলে আমার আপু এবং ভাইয়াদের সাথে শেয়ার করলাম যে উপকার পাবেন আপনারা। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি যে টেবিল চেয়ার সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক আগের চেয়ার, আমার শাশুড়ির আমলের চেয়ার। তো আমি যত্ন করে রেখে দিয়েছি, আমার ভালো লাগে, কারণ ব্যবহার করা যায়, কোনো জিনিসই ফেলনা না। সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে একটু ব্যবহার করলে কিন্তু হয়ে যায়। কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের যারা আছেন তারা কিন্তু একটু গুছিয়ে পরিপাটি করে সংসার করলে অনেকটাই সংসার উপকৃত হয়, হাজবেন্ডদের অনেকটা উপকৃত হয়। যাই হোক, দেখতে পাচ্ছেন খাটের মধ্যে খাটটা একটু, যে ড্রয়িং রুমের যে, এটা তো খাট হিসাবে আমি ব্যবহার করি না, ডিভাইন হিসাবে বেশি ব্যবহার করি, একটু গুছিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন ওরা ঘুড়ি বানাচ্ছে, কয়েকদিন ধরে ঘুড়ি উড়াতে পারছে না। আর এখন হচ্ছে আমি টিভিটা পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই প্রায় খালা মোছামুছি করে, তারপরে আমি হচ্ছে একদিন ডিপ ক্লিন করে নিই। আর আমার সমস্যাটা হচ্ছে আমার ডাস্ট অ্যালার্জি। দেখা যায় ধুলাবালি হাতে লাগলে হয়তো একটু বেশি নাকে গেলে আমার প্রচুর অ্যালার্জির সমস্যা হয়। সেজন্য আমি খুব ধুলাবালি কম ধরি, মোছামুছিটা কম করি। যদি মোছামুছি করি তখন হচ্ছে নাকে মাস্ক পরে নেই। আর তারপরও খালাদের দিয়ে তো সবকিছু হয় না, নিজে যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু সংসার কখনো পরিপাটি থাকে না। নিজে যত কাজ করবেন তত সংসার হচ্ছে পরিপাটি থাকবে। আর আমি যদি কাজ না করি তাহলে কিন্তু আমি বুয়া দিয়েও কাজ করাতে পারবো না। আমি যদি কাজ না জানি তাহলে কিন্তু বুয়া দিয়েও কাজ আমরা করাতে পারবো না। যাই হোক, অল্প করে হচ্ছে মুছিয়ে নিচ্ছি। সাউন্ড বক্সটা দেখতে পাচ্ছেন, আমি কলেজ লাইফ, স্কুল লাইফে প্রচুর গান শুনতাম। এখন আর সে গান শুনতে বেশি ভালো লাগে না, কারণ মোবাইলেই গান শুনি। তারপরে হচ্ছে শ্রেষ্ঠ বাবা ওয়াজ শুনে, ও গান শুনে মাঝে মাঝে। আমি বেশিরভাগ রমজান মাসে হচ্ছে ওয়াজ সূরা শুনি। যাই হোক, মোছামুছি দেখতে পাচ্ছেন করছি। আসলে সবকিছুরই বয়সের সাথে সামঞ্জস্য। বয়স কিন্তু বড় একটা ফ্যাক্ট। যেটা এখন আমার ভালো লাগে সেটা হয়তো ভবিষ্যতে ভালো নাও লাগতে পারে। সেই জন্যই হচ্ছে সময়ের কাজ সবসময় সময় করাই ভালো, চিন্তা ভাবনা করে সবসময় কাজ করা ভালো। যাই হোক, আমি হচ্ছে টিভি ক্যাবিনেট, টিভি, তারপর ড্রয়িং রুমটা গুছিয়ে চলে এসেছি আমার পছন্দের একটা জায়গা, আমার বাগানে। দেখতে পাচ্ছেন আমি এখানে এসে কিন্তু অনেকটা টাইম বসে থাকি, আমার ভালো লাগে। সব ধরনের গাছপালা, সবুজ প্রকৃতি, বাগান, ফুল সবকিছু ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার জবা গাছে একটা জবা ফুল ধরে আছে। আচ্ছা, ভীষণ গরম, ভীষণ গরম। গত রাতে তো ভালো ঘুমই হয় না, একে তো লোডশেডিং, তারপরে হচ্ছে এত গরম। দেখতে পাচ্ছেন আমার ছোট্ট মিনি বাগান। যখন নিজে হাতে পরিচর্যা করি তখন কিন্তু বেশ ভালো লাগে, অনেকটা সময় এখানে কাটিয়ে ফেলি। বাগান থেকেও কিন্তু অনেকটা কাজ করেছি। শ্রেষ্ঠকে স্কুলে গিয়েছি, ওকে স্কুলে দিয়ে চলে এসেছি, এখন নাস্তা করেছি, অনেকটা সময় পার হয়ে গেছে। এখন মোটামুটি 11টা, 11:30 মতো বাজে। আমি এখন দুপুরে রান্না করব। এর মধ্যে হচ্ছে খালা এসে কাজ করে দিয়ে গেছে। টিস্যু ছিল না, শ্রেষ্ঠকে স্কুলে দিয়ে আসার সময় আমি টিস্যুটা নিয়ে এসেছি। টিস্যু হোল্ডার নেই, কিন্তু টিস্যু হোল্ডার থেকে হচ্ছে আমি যে আলুর চপ বানাই ওটার মধ্যেই রাখি। এটাই ভালো কাজে লাগে, কারণ সবসময় তো আলু ভর্তা করা হয় না, যখন দরকার হয় তখন উঠিয়ে নিয়ে আবার ম্যাশ করি। যাই হোক, আমি অফ ক্যামেরা অনেকগুলো রান্না করে ফেলেছি, এখন হচ্ছে সেগুলি আপনার সাথে শেয়ার করছি। পুরো রান্নাগুলো ভিডিও শেয়ার করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, সেজন্য কেটে টেটে অল্প করে ভিডিও করেছি। ধৈর্য সহকারে আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে হয়তো একটু বেশি লং হয়ে যাবে, তারপর ধৈর্য সহকারে দেখবেন। আর না পারলেও প্লিজ ওয়াচ টাইমটুকু অন্তত দিয়ে যাবেন। আর এখন ডালটা বাগার দিয়ে নিচ্ছি। ডালটা আমি অফ ক্যামেরায় প্রেসার কুকারে রান্না করে নিয়েছি, এখন বাগার দিয়ে নিচ্ছি। তারপর করলা ভাজিটা আমি কিন্তু অলরেডি করে নিয়েছি, এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি।
আমি সবসময় এভাবেই ডাল রান্না করি। প্রেসার কুকার আগে সেদ্ধ করে নিই পানি দিয়ে, তারপর হচ্ছে বাগারটা দিয়ে দিই। প্রেসার কুকারের মধ্যে হচ্ছে আমি সবকিছু দিই, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে একসাথে সেদ্ধ করি। তারপরে বাগার দিয়ে একটু বলক তুলে তারপরে নামিয়ে ফেলি। যাই হোক, আমার ডাল বাগার হয়ে গিয়েছে, আমি একটা বক্সে রেখে দিচ্ছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার করলা ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে। আমি করলা ভাজিটা হচ্ছে একটা ছোট বাটিতে বেড়ে নিচ্ছি। আজকে খুব একটা বেশি করলা ভাজি করিনি, অল্প করেছি। ঘরে যে কটা করলা ছিল সেই কটা করলাই হচ্ছে আমি ভেজে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কিছু কাঁঠাল বিচি সেদ্ধ করে নিচ্ছি। আমি এবার কাঁঠাল বিচি খুবই সংরক্ষণ করে রেখেছি। কাঁঠাল বিচিগুলো ধুয়ে হালকা আমি সেদ্ধ করে রেখেছি। আর কিছু কাঁঠাল বিচি রেখেছিলাম হচ্ছে সেদ্ধ ছাড়া, দেখার জন্য যে কোন প্রসেসে ভালো থাকে। যাই হোক, যেটা সেদ্ধ করে হালকা সেদ্ধ করে রেখেছি সেটাও দেখা গেছে ভালো আছে, আবার যেটা সেদ্ধ করে না রেখেছি ডিপে সেগুলো দেখতে পাচ্ছি যে ভালোই আছে। সেগুলো থেকে আমি কিছু কাঁঠাল বিচি এনে সেদ্ধ করে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি এখানে কবুতরের মাংস রান্না করব কাঁঠাল বিচি দিয়ে, সেটারই প্রসেস করছি। দেখতে পাচ্ছেন একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে হচ্ছে কিছু পরিমাণ তেল নিয়েছি। তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজ কুচিটা একটু ভাজা হওয়ার পরে আমি এখানে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে নিয়েছি। যেহেতু কবুতরের মাংস খুবই অল্প সময় লাগবে, কবুতরের মাংস যত জাল দেওয়া হবে তত হচ্ছে কবুতরের মাংস শক্ত হয়ে যাবে, অল্প আঁচে হয়ে যাবে। তারপরে হচ্ছে টুনানে চেড়ে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে এখানে 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ আর 1 চামচের কম ধনিয়া পাতা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি। আর একটু পরিমাণে মশলা একটু বেশি দিয়েছি, কারণ আমি আজকে 2টা কবুতর রান্না করব। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন মশলাটা কষিয়ে আমি হচ্ছে কবুতরের মাংসটা দিয়েছি, দিয়ে অল্প আঁচে বসিয়ে দিয়েছি কষানোর জন্য। আর এই ফাঁকে হচ্ছে আমি কাঁঠাল বিচিগুলো একটু বেছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঁঠাল বিচিগুলো ভালোই আছে, এইভাবে প্রসেস করলেও খারাপ না, ভালোই। কাঁঠাল বিচিগুলো ছেলা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে এসে এখানে একই হাতে খালাকে দিয়ে কিছু ডাল বাটিয়ে রেখেছি। হাঁসের ডাল একটু বড়া করব, সেজন্য হচ্ছে আর কিছু বড়া সংরক্ষণ করব, সেজন্য হচ্ছে কিছু বেশি করে ডালটা বাটিয়ে নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ দিয়েছি, তারপরে একটু মরিচ, হলুদ, ধনিয়া ফাঁকি দিয়ে এখন হচ্ছে আমি ডালটা ভালো করে মাখিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে। পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি একটু জিরা ফাঁকি দিয়ে তারপর হচ্ছে ডালটা ভালো করে মাখিয়ে নিব। ডালের বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। ইদানিং দেখতে পাচ্ছি যে শ্রেষ্ঠও খেতে পছন্দ করে, সেজন্য হচ্ছে আমি একটু সংরক্ষণ করে রাখি ডিপ ফ্রিজে। দেখা যায় যখন ইচ্ছে করে তখন বের করে ভেজে খাওয়া যায়। আর এখানে আমি কিন্তু অল্প করে চালের গুঁড়া দিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা দিলে কিন্তু ডালের বড়াটা খুবই মচমচে হয়, অনেকক্ষণ মচমচে থাকে। যাই হোক, চালের গুঁড়া দিয়ে আমি এখন ভালো করে ডালের সাথে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি ডালের বড়াগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমি এখানে সংরক্ষণ করব বিধায় একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে ডালের বড়াগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কবুতরের মাংসটা কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে, কারণ খুবই কম আছে বসিয়েছিলাম একটু। এখন হচ্ছে কাঁঠাল বিচিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন কিন্তু খুব বেশি একটা রান্না করব না, হালকা পাতলা একটু ঝোল দিয়ে, ঝোলটা বলক আসলে আমি নামিয়ে ফেলবো। ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি। আমার কবুতরের মাংস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, একটা বলক এসেছে, 2টা বলক এসেছে। আর এখন হচ্ছে আমি 1 চিমটি লেবুর রস আর অল্প করে একটু জিরা ফাঁকি দিলাম। লেবুর রসটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে আছে যে মাংসে একটা ফ্লেভার থাকে কবুতর, সেটার জন্য খেতে পারে না। পরিমাণ মতো একটু লেবুর রস দিবেন, দেখবেন যে মাংসের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আমি এ পর্যায়ে হচ্ছে আমার কবুতরের মাংসটা হয়ে গিয়েছে। আমি এখন ডালের বড়াগুলো একটু ভেজে নেব। আরেকটা চুলায় বসিয়ে আমি এখন ডালের বড়াগুলো ভেজে নেব। চুলায় হচ্ছে একটা কড়াই দিয়েছি, এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, ডালের বড়া ভাজতে কিন্তু পরিমাণে একটু তেল বেশি লাগে, তাহলে ডালের বড়াগুলো হচ্ছে একটু ক্রিস্পি হয়, ভালো হয়। যাই হোক, আমি এক এক করে এখন তেলের মধ্যে ডালের বড়াগুলো দিয়ে নিচ্ছি।
আর যেগুলো হচ্ছে প্লেটে বানিয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরে যে একটু হালকা একটা বরফ হবে তখন এসে অন্য একটা ডিব্বায় রেখে দিব, বক্সে রেখে দিব, যেটা সারা বছর ভরেই খাওয়া যাবে। তারপরেও আমি একটা কথা বলবো যে সারা বছর না খাওয়া গেলেও 2-1 সপ্তাহের জন্য রাখাই ভালো। বেশি ফ্রিজে জিনিস রেখে খাওয়াটা ভালো না, ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। সেটা ডিপ ফ্রিজে হোক আর নর্মাল ফ্রিজে হোক, স্বাস্থ্যের জন্য কোনোটাই ভালো না। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। এই দেখতে পাচ্ছেন আমি খাবার টেবিলে নিয়ে এসেছি খাবার। ডালের বড়া করেছি, করলা ভাজি করেছি, ডাল করেছি, আর হচ্ছে আমার শ্রেষ্ঠর পছন্দের কবুতরের মাংস রান্না করেছি। আর এখান থেকেই হচ্ছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।